বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক জিয়া, তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। হ্যাঁ, বিএনপি পিছু হটবেই, এবং সেটা তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আপনারা দেখেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশে সংসদের অন্য কার্যক্রম মুলতবি করে জুলাই সনদের উপর 2 দফা আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে, আর একবার সবার আগে বিরোধী দলের প্রস্তাবে, 31 তারিখ এবং 5 তারিখ। কিন্তু এই 2 দিনের একদিনও আমাদের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী কিছুই বলেননি। তিনি ছিলেন চুপচাপ, যার ফলে জনগণ তার প্রচন্ড সমালোচনা করেছেন। জনগণে কেউ কেউ বলেছেন যে তারেক জিয়া তিনি কি বোবা প্রধানমন্ত্রী, বোবা তারেক। কেউ বলছেন বোবা তারেক, আমি বলছি না, কেউ কেউ বলছে। ফেসবুকে জনগণের মন্তব্য থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। বোবা তারেক, বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অথবা ইন্টার পাস, যার ফলে জুলাই সনদ, সংবিধান এইসব ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না, মুখস্থ কিছু স্ক্রিপ্টের বাইরে কিছুই বলতে পারেন না, এরকম নানান কথাবার্তা তারেক রহমানকে হজম করতে হয়েছে। বিশেষ করে জুলাই সনদের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তারেক রহমান কেন একদম চুপ? তিনি একটা কিছু বলুক ভালো মন্দ, সবার প্রত্যাশা ছিল এদিকে। এমনকি বিরোধী দলের এমপিরাও বারবার এটা নিয়ে প্রধানমন্ত্রী খুঁচিয়েছেন যে সংসদ নেতা উপস্থিত থাকতে তিনি কেন এটা বলেন না, সালাউদ্দিন আহমেদ কেন বলেন। সংসদেও এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু তাতে তারেক রহমানের টনক নড়েনি, শিশু মুক্তিযোদ্ধার টনক নড়েনি। কিন্তু যখন জামাত জোট রাজপথে নেমেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে, গণসংযোগ করেছে, লিফলেট বিতরণ করেছে, সেমিনার করছে, জনমত তৈরি করছে, এবং এর মধ্য দিয়ে যে কাজটা জামাত বড় আকারে করতে পেরেছে, যে বিএনপি প্রতারক, বিএনপি মোনাফেক, তারেক রহমান ধান্দাবাজ, এটা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে জামাত। এটা দেখে তো তারেক রহমানের অবস্থা খারাপ। হ্যাঁ, ক্ষমতায় আসলাম 1.5 মাসের একটু বেশি সময় হয়েছে, আর পুরো জাতি আমাদেরকে মোনাফেক বলছে, বিরোধী দল আমাদেরকে মোনাফেক এবং প্রতারক বানিয়ে দিয়েছে। না, এবার মুখ খুলতে হয়, একটু ভালো সাজতে হয়। এখন তারেক রহমান মুখ খুলেছেন কি, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আংশিক না, যেভাবে স্বাক্ষর করা হয়েছে ওইভাবেই। এর অর্থ খুবই ভালো। গণভোটের আলোকে স্বাক্ষর করা হয়েছে, ওইটার উপরই তো গণভোট হয়েছে। তা জুলাই সনদ নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য বিএনপির, কিন্তু না, এখন তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সবাই বলার চেষ্টা করছে যে না, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রক্রিয়া নিয়ে কিছুটা ইখতিলাফ আছে জামাতের সাথে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে। ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন, আমরা দেখি একটু। হ্যাঁ, এতদিন তো বলেননি। আপনি সংসদে এই কথাটা বলতেন যখন মুলতবি প্রস্তাবের উপর 2 দফা আলোচনা হয়েছে, 2-4 ঘন্টা, তখন আপনি ফ্লোর নিয়ে, আপনি 5 মিনিট ফ্লোর নিয়ে বলতেন। শেষে, সবার শেষে তো সংসদ নেতা বক্তব্য দেয়, আপনি সবার শেষে বলতেন যে প্রিয় জনতা, প্রিয় সংসদ, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান বলছি, আর জনগণের সাথে বিএনপি প্রতারণা করবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব, আপনার টেনশন করেন না। এই কথাটা আপনি বলতেন, পুরো জাতি একটু আশ্বস্ত হতো। এই কথাটা আপনি বললে এই যে এতদিনে জামাত জোট আপনাদেরকে মোনাফেক এবং প্রতারক হিসেবে পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে, এটা কিন্তু পারতো না। কিন্তু আপনারা সেটা বলেন নাই। হ্যাঁ, বলেছেন। এখন যেই জামাত জেলায় জেলায় মাঠে নেমে গিয়েছে, এই যে জেলায় জেলায় মাঠে নেমেছে জামাত, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত, এতে তারেক রহমান ভয় পেয়েছেন কেন, এটাও বুঝতে হবে। এতে কি হয়েছে? এতে কি বিএনপি সরকার দেশ চালাতে অসুবিধা হয়, না যানজট হয়? এতে যানজটও হয় নাই।
জামাতের লোকজন সুশৃঙ্খল আন্দোলন করে, জনগণের কয়েক মিনিটের জন্য যান চলাচলে অসুবিধা হয় এরকমও তারা রাস্তা ব্লক করেন না, একদম পিসফুল ডেমনস্ট্রেশন। কিন্তু ভয় হচ্ছে যে এই আন্দোলনের ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি প্রতারক, ধান্দাবাজ, মুনাফিক, তারা কথা দিয়ে কথা রাখে না। তারেক রহমান গণভোট হায়ের পক্ষে বলছে, এখন বিএনপি গণভোট বাতিল করছে। তারা জুলাই সনদকে এখন অস্বীকার করছে। এই মেসেজটা জামাত দিতে পেরেছে, এতে ভয় পেয়েছেন এই প্রিয় শিশু মুক্তিযোদ্ধা। জামাত আন্দোলনে ঢিল দিবে, তখন আবার উল্টা কথা বলবে। দলিল দেখেন, একটু স্মরণ করিয়ে দিই, গত 17 ফেব্রুয়ারির কথা। তার মানে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতেছে, 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। ওই সময় সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলছে বিএনপি 17 ফেব্রুয়ারি, কিন্তু তারপর থেকে সুর চেঞ্জ হয়ে যায়। জুলাই সনদ এটা আবার কি, এটা তো সংবিধানে নাই, এটা আইনি ভিত্তি নাই, এটা কি, এটা ওই ত্রিজোটের রূপরেখার মতো অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের কথা শুনেছি। অথচ সরকার গঠনের দিন অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। বিএনপি তো বারবার প্রতারণা করে। এই জন্য প্রধানমন্ত্রীর এই কথা থেকেও তার ডেভিয়েশন হতে পারে। 180 দিনের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। পুরো জুলাই সনদ আপনি 180 দিনের পর একদিনও সময় নিতে পারবেন না, আপনাকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অনেক অধ্যাদেশ 30 দিনের মধ্যে বাস্তবায়ন করার, সেটা জুলাই সনদ না, ইউনূস সরকার অনেক সংস্কারমূলক অধ্যাদেশ বাস্তবায়ন করা বাধ্যবাধকতা ছিল। 30 কার্যদিবসের মধ্যে বা 30 দিনের মধ্যে এটা হয়েছে, অনেকগুলো হয় নাই। যেটা হয় নাই সেটা নতুন ভাবে সংশোধিত আকারে উত্থাপন করা হবে, কিন্তু অ্যাজ ইট ইজ হয়নি। ঠিক আছে, ওইটা করেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনার টাইম কিন্তু 6 মাস। অতএব আমরা বিশ্বাস করি এই 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির আলোকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী এখন না, দেখেন, এটা আমরা করার আগ পর্যন্ত বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী বলুক আর জিয়াউর রহমান বলুক আর খালেদা জিয়া বলুক, ভাই করার আগে আমরা কাউকে বিশ্বাস করি না। কারণ খালেদা জিয়ারও প্রতারণার অভিযোগ আছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া বলেছিল না, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা ঐক্যমত হয়েছে 90 সালে। সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে চেয়েছিলেন খালেদা জিয়া, সেটা অস্বীকার করে তিনি দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়েছিলেন 96 সালে। অতএব যেখানে খালেদা জিয়ার কথাই আমরা বিশ্বাস করি না, সেখানে তারেক রহমানের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। আপনি বলেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু বাস্তবায়ন করবেন তখন বিশ্বাস করবো। এই জন্য জামাতের আন্দোলন চালিয়ে যেতে হবে। যেহেতু এবার ডেভিয়েশন হওয়ার সম্ভাবনাটা একটু ভিন্ন রকম, কম, কারণ এবার কবে করবেন, যেমন অতীতে নানান বিষয়ে খালেদা জিয়া বা শেখ হাসিনা এরা যখন প্রতারণা করেছেন তখন কোনো টাইম ফ্রেমিং ছিল না। যতদিন ইচ্ছা ততদিন বলতে পারতো যে হ্যাঁ এটা করব। কিন্তু এখন এটা আপনি পারবেন না, আপনার 180 দিনের মধ্যে আপনাকে করতে হবে। এই জন্য বিশ্বাস করি যে বিএনপি তারেক রহমানকে হিরো বানিয়ে, যে আসাদুজ্জামান, সালাউদ্দিন এরা উল্টাপাল্টা বললো, তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়ন করে নিয়েছেন, এভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা একটা স্বস্তির খবর, সুখবর। সালাউদ্দিন এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সালাউদ্দিন অ্যাডমিন ক্যাডারের মানুষ। এই মুহূর্তে তার কথাবার্তায় আমার একটা জিনিস একেবারে স্ট্রেট দৃশ্যমান এবং প্রতীয়মান, সেটা যে বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারটার উপরে তারা পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ভারতীয় একটা ক্যাডার সার্ভিসের তারা নিয়ন্ত্রণ করে এই প্রশাসনিক ক্যাডারটাকে, যারা এখন বাংলাদেশের ডিপ স্টেট নামে পরিচিত। এদের নিয়ন্ত্রণে পুরো বাংলাদেশ। এখন সালাউদ্দিন আপিরি লোক, তাকে আবার স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে 9 বছর ভারতে রেখে, এবং বাংলাদেশে সালাউদ্দিন আসার আগেই এই যে ডিপ স্টেট মানে অ্যাডমিন ক্যাডারের লোকজনরা কে বলে দেওয়া হয়েছে যে আমরা সালাউদ্দিনকে পাঠাইতেছি, সালাউদ্দিন তোমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করবে তোমরা ওভাবে নিয়ন্ত্রিত হবা। আপনাকে আমি বলি, সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে যেত, সংসদে আইন বিষয়ক প্রশ্ন আসে, এই কুত্তার বাচ্চা দাঁড়ায় যায় মাইক্রোফোন নিয়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের কথা আসে, ছেলে দাঁড়ায় যায় মাইক্রোফোন নিয়ে। অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা আসে, এক ছেলে আবার দাঁড়ায় যায় কথা নিয়ে। তো জিনিস
প্রশাসনিক ক্যাডারটাকে এই মুহূর্তে ভারতীয়করণ যে করা হয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু না, গত 16 বছর 17 বছর ভারতীয়করণ করা হয়েছে। কিন্তু একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই 18 মাসে এদেরকে টাচও করতে পারে নাই। এদেরকে টাচ না করে উনি জুলাই সনদ, এই রিফর্ম, ওই রিফর্ম, এই অধ্যাদেশ, সেই অধ্যাদেশ উনি ছিঁড়ছে। মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, অর্থাৎ উনি কিছুই করতে পারে না। উনি যে ওনার কেসগুলো ডিসমিস করাইয়া কোন রকম একটা জোড়াতালি দিয়া একটা কাব্য রচনা কইরা বাইরে গেছে। কাব্য মানে জুলাই সনদ, এটা কইরা বাইরে গেছে। ভাই, আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে যে অ্যাডমিন ক্যাডার এরকমের মনস্টার হইতে পারে কেন, আপনাকে কারণটা খুঁজে বের করতে হবে। অ্যাডমিন ক্যাডার রাতের বেলা ইলেকশন করছে, তার কোনো জবাবদিহিতা নেই। তাকে যদি রিক্রুটমেন্টটাই হচ্ছে নাকি এখানে সবচেয়ে বড় সমস্যা, এখানে ভারত কোনো সমস্যা না। আপনি অ্যাডমিন ক্যাডারের মানে এই সচিবালয়, আপনাকে একটু থামাই, আমি একটু থামাই। একটা সিস্টেমকে ডিস্ট্রয় করতে গেলে ওই সিস্টেমটা ক্রিয়েশনে একটা ডিফল্ট এস্টাবলিশ করতে হবে। আপনি ভারত যে সমস্যা নাই আপনি কিভাবে বলেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ তৈরি করবে, এই মুক্তিযুদ্ধটা ভারতে তৈরি হয়েছে, তারপরে এই তথাকথিত মুক্তিযোদ্ধা তৈরি করছে বাংলাদেশে। কি করতে বলেন? ভারত কোনো সমস্যা নাই। আপনাকে একটু বলি যে দুইটা প্রসঙ্গটা হচ্ছে যে ভারত যখন দেখছে কি যে এখন এই যে আপনার হচ্ছে সচিব নিয়োগ, আমি আগেও বলেছি, উপসচিব নিয়োগের ক্ষেত্রে উপসচিব একটা বিচ্ছিন্ন জিনিস আর অ্যাডমিন ক্যাডার, প্রশাসন ক্যাডার একটা জিনিস। ভাই, আপনার জানার জন্য আপনাকে একটা কথা বলি, কথাটা মাথায় ঢুকান। 2017 সালের 8 এপ্রিল আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে হায়দ্রাবাদ হাউসে হাসিনার সাথে। হাসিনা এবং মোদি এই চুক্তিটা হয়েছে। এই চুক্তির আওতায় ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাপ্রুভাল লাগবে। বাংলাদেশের কর্নেল বা প্রমোশনের জন্য অ্যাপ্রুভাল লাগবে, এবং কিছু কিছু পদের জন্য ওইখানে যে গভর্নর, প্রধান, তাদেরকে 7 থেকে 8 বার ভারতে যেতে হবে ভ্যাটিং প্রসেসে। না, এখন ব্যাপারটা হচ্ছে যে শুনেন, এখন বুঝলাম যে ভারতবর্ষ থেকে তাদের অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। এখানে সমস্যাটা যেখানে আপনাকে বুঝতে হবে, এই এই উপসচিব পর্যায়ে আপনি 75% নিচ্ছেন একটা ক্যাডারের লোকের থেকে। আপনি যদি মনে করেন যে স্বাভাবিকভাবে এই দুই ভাই আর্মিতে চাকরি করেছেন, তাদের স্বাভাবিকভাবে তার একজন কর্মকর্তা, যদি জুনিয়র কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা হয়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে একটা অন্যায় কাজ আছে, সদর দপ্তরে আসছে, সে তো খুঁজবে যে আমার লোককে আছে। কিন্তু ওই সদর দপ্তরে যদি বিভিন্ন লোককে রাখেন আপনি, তাহলে কিন্তু তাদের সাথে তো সম্পর্ক নেই, আপনাকে তো এগুলো দিতেই হচ্ছে। আপনাকে তো বিভিন্ন ক্যাডারের লোক তো ওখানে রাখতে দিবে না ভারতীয়রা। তো এখন কথা হচ্ছে এইটা রাখার জন্য তো আপনার রাজনৈতিক একটা সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত আপনি রাজনৈতিক সিদ্ধান্তটা কেমনে নেবেন যেখানে সালাউদ্দিনের মতো এখন সালাউদ্দিনের মতো প্রশাসন, এইটা সালাউদ্দিন সাহেব জানে যে আজকে দুর্নীতি দমন কমিশন যদি হয়, সংস্কার হয়, বিচার বিভাগ সংস্কার হয়, আলটিমেটলি এজেন্ডাতে আছে প্রশাসনিক সংস্কার। তো প্রশাসনিক সংস্কার হলেই যে অ্যাডমিন ক্যাডারের প্রাধান্যটা কমে যাবে, সালাউদ্দিন সাহেব এটা খুব ভালো মতো বুঝে। আজকে করতে দিবে না, তারা এটা করতে দিবে না, দিবে না। এখন মনে করে যে এখন প্রধানমন্ত্রীকে ঘিরে রাখে 5 জন হচ্ছে বা 3 জন 4 জন ডিজি আছে এবং আছে ওখানে তার মন্ত্রণালয়, ঠিক আছে, মুখ্য সচিব, তারপর হচ্ছে উপদেষ্টা হিসেবে সচিব আছে কয়েকজন, প্রত্যেকেই অ্যাডমিন ক্যাডার। ওই দেখতে যদি একজন পোস্টাল থেকে যায়, একজন আরেকজনের থেকে যায়, তাহলে তো এটাতে ডিবেট হবে এবং ইন ফ্রন্ট অফ দেম প্রধানমন্ত্রী ডিবেটটা জানতে পারবে। কিন্তু সেটা তো জানার সুযোগ নেই, জনগণ জানতে পারবে। প্লাস হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনার ডিবেট হবে। একটা ডিসির আপনার মনে করেন যে আমি একটু বলি ভাই, আপনাকে আমি থামাই। আপনি ডিবেটের কথা বলছেন। ইনাসিও সান্টোস ডে লুলা, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল। উনি যখন ক্ষমতা নিলেন, উনাকে কানের কাছে এসে বলা হইল, মিস্টার লুলা তুমি এইটা করলে এই হবে। মিলিটারি আরেকজন এসে বললো তুমি যদি এইটা করো ওইটা হবে, মানে 4 দিকে বললো। ইনাসিও সান্টোস ডে লুলা কি করলো জানেন? বলছে I'd like to take a vacation and I'm going to choose couple of people for myself who can direct me. আর বলছে আমি তোমাদের কারো কোনো কাউন্সেলিং চাচ্ছি না, তোমরা বলছো এটা করলে এটা হবে, আমাকে এটা একটু বুঝতে দাও। তোমাদের সবার নোট আমি নিলাম,
কিন্তু আমি মানলাম না। এখন আপনি বাংলাদেশে প্রশাসনিক ক্যাডার যে একটা সমস্যা, বিশাল সমস্যা, সেটা তারেক রহমান জানে, এটা হাসিনাও জানতো, এটা খালেদা জিয়াও জানতো, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও জানতো। এই জানাকে কেউই কনফ্রন্ট করে না, ইনক্লুডিং হাসিনাও করে নাই। এর অর্থ হইতেছে কি জানেন, এটাকে করার মতো কোন একটা এন্টিটি বা ব্যক্তিত্ব আমাদের সামনে নাই। আমি আর আপনি এটাকে স্বীকার করি না করি, কেউ নাই। এখন মনে করেন যে ডক্টর ইউনূসের সময় যখন বললাম না যে তাদের কোটা কমায় 50% করাতেই তারা হচ্ছে যে ইয়ে করলো, কি বলে, যে আন্দোলন শুরু করলো। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এইটা একটা খুব কঠিন কাজ। দিস ইজ ট্রু। জিয়াউর রহমান যে এখন তো কিছুই না, জিয়াউর রহমানের যে আইনটা ছিল সেই আইনটাই ইমপ্লিমেন্ট করা, বা এখনো যে আইনটা আছে আইনটাই শুধু ইমপ্লিমেন্ট করুক, আর কিছুই দরকার নেই। এখন এই মুহূর্তে রায় আছে, সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টা তারা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করতে গেলেই তো দেখা যাচ্ছে যে ডেপুটি সেক্রেটারি পর্যায়ে নিয়োগ করতে হবে, মানে কোনো কোটা থাকবে না। কোটা থাকবে না, কোটা যখনই থাকবে না তখনই দেখা যাবে যে কেউ যদি একটা অন্যায় করার ক্ষেত্রে ডিসিদের এ পর্যন্ত কতগুলো ডিসি দেখেন আপনার নারী কেলেঙ্কারিতে জড়িত হইলো, কতগুলো টিওনো নারী কেলেঙ্কারিতে জড়িত হইলো, কই তাদের সাথে ইয়ে হয়েছে, শাস্তি হয়েছে?